মানবতা বিরোধী অপরাধে জামাত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল, জেল গেটের নিরাপত্তা জোরদার, সারা দেশে সতর্কাবস্থায় বিজিবি। যত দ্রুত সম্ভব ফাঁসি কার্যকর করা হবে জানালেন আইনমন্ত্রী। কামারুজ্জামানের সাথে সাক্ষাৎ করতে কেন্দ্রীয় কারাগারে যাচ্ছেন স্বজনরা। তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে জল, স্থল ও রেলপথ ব্যবহারের সুযোগ রেখে ভারতের সাথে বাণিজ্য চুক্তি সই হচ্ছে। মন্ত্রিসভার বৈঠকে খসড়া অনুমোদন। রাজধানীতে পুলিশের উপস্থিতিতে ইতালি প্রবাসী এক ব্যক্তিকে ৩ তলা থেকে ফেলে হত্যার অভিযোগ। রাজশাহীতে পারিবারিক কলহের জেরে বড় ভাই ও বোন খুন, ছোট ভাই আটক। এবং কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বগুড়ার ১২ উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো খোলা আকাশের নিচে, নেই খাবার পানীয়, স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। সময় সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ তাজু। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ সোমবার সকালে এই আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, গণহত্যার দায় স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারবেন কামারুজ্জামান। তবে ক্ষমা চান বা না চান, রায় কবে কার্যকর হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। এদিকে আসামি পক্ষ জানিয়েছেন, কামারুজ্জামানের সাথে দেখা করে ক্ষমা চাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আফজাল হোসেনের রিপোর্ট। মুক্তিযুদ্ধের সময় গণহত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলবদর নেতা কামারুজ্জামান শেষ আইনি লড়াই হিসেবে গত ৫ই মার্চ আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন জানায়। এই আবেদনের উপর উভয় পক্ষের শুনানি শেষ হয় রোববার। সোমবার সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চ রিভিউ আবেদনটি খারিজ করে দেন। এ রায়ের ফলে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের সাজা বহাল থাকলো। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া কামারুজ্জামানের আর কোনো পথ খোলা নেই। তবে এখন রায় কার্যকর করবে সরকার। তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা করবেন, চাইবেন কিনা, প্রাণ ভিক্ষা চাইবেন কিনা, সে ব্যাপারে তাকে জানানো হবে, জেল কর্তৃপক্ষ জানাবে। উনি যদি মার্সি পিটিশন করেন, প্রাণ ভিক্ষা চান, সেই ক্ষেত্রে এটা রাষ্ট্রপতির এখতিয়ার, এবং রাষ্ট্রপতির কাছ থেকে যদি সেটা প্রত্যাখ্যাত হয় বা উনি যদি কোনো দরখাস্ত না করেন, সেই ক্ষেত্রে তার আত্মীয় স্বজনকে তার সাথে দেখার সুযোগ দেওয়া হবে এবং তারপরেই ঠিক করা হবে কোন দিন তার এই দণ্ড কার্যকর করা হবে। ৩রা নভেম্বর কামারুজ্জামানের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে ১৯ ফেব্রুয়ারি মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল ২। আসামিপক্ষ জানিয়েছে, কামারুজ্জামানের সাথে দেখা করে ক্ষমা চাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা। রাষ্ট্রপতির কাছে উনি ক্ষমা চাইবেন কি চাইবেন না, এই বিষয়টি উনি আমাদেরকে ইনফর্ম করেছিলেন যে রিভিউ পিটিশন নিষ্পত্তি হওয়ার পর ওনার আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে উনি সিদ্ধান্ত নেবেন। আমরা যেহেতু আজকে ওনার সঙ্গে দেখা করার উদ্যোগ নিচ্ছি, আমরা আশা করি আজকে আলোচনার ভিত্তিতে আমরা এই ব্যাপারটিতে একটি সিদ্ধান্তে পৌঁছতে পারব। এদিকে উচ্চ আদালতের এমন রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং বিশিষ্টজনেরা। সোহাগপুরের গণহত্যা, এত নৃশংস গণহত্যা, সেই গণহত্যার বিচার এত বছর পরে একটা চূড়ান্ত রূপ পেল, সেটাতে আমি মনে করি যে আজকে সেটি একটি অর্জন সবার জন্য, বাংলাদেশ তো বটে এবং বিশ্বের সভ্যতার জন্য এটি একটি অর্জন। দেশবাসী আনন্দিত, আমি মনে করি মুক্তিযোদ্ধারা আনন্দিত, সবচেয়ে বেশি আনন্দিত সেই সোহাগপল্লীর বিধবারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩য় মামলা হিসেবে আলবদর নেতা কামারুজ্জামানের মামলাটির সমস্ত আইনি প্রক্রিয়া সমাপ্ত ঘোষণা করা হলো। আজ থেকে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষণ গণনা শুরু হবে। তবে আইন অনুযায়ী রায়টি কবে কার্যকর করা হবে তার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধুমাত্র সরকারের রয়েছে। সুপ্রিম কোর্ট থেকে আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জামাত নেতা কামারুজ্জামানের মামলার দীর্ঘ শুনানি শেষে ২০১৩ সালের ৯ই মে মানবতা বিরোধী ৭টি অপরাধের মধ্যে ২টি অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। দর্শক, এক নজরে এবার দেখে নেব ৭১-এ কামারুজ্জামানের দ্বারা সংঘটিত অপরাধের আদ্যোপান্ত। ২০১০ সালের ১৩ জুলাই হাইকোর্ট এলাকা থেকে জামায়াত নেতা কামারুজ্জামানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হয় ২১শে জুলাই থেকে। ওই বছরের ২রা আগস্ট মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। মামলার দীর্ঘ শুনানি শেষে ২০১৩ সালের ৯ মে মানবতাবিরোধী ৭টি অপরাধের মধ্যে ২টি অভিযোগ প্রমাণিত হয় কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল ২।
তার বিরুদ্ধে আনা 7টি অভিযোগের মধ্যে রয়েছে 1971 সালের 29 জুন শেরপুরের কালীনগর গ্রামের বদিউজ্জামানকে গুলি করে হত্যা, 71-এর মে মাসের মাঝামাঝি শেরপুর কলেজের প্রভাষক সৈয়দ আব্দুল হান্নানকে মাথা ন্যাড়া করে মুখে চুনকালি মাখিয়ে শহরে ঘোরানো এবং চাবুক পেটা করা, 71-এর 25 জুলাই শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুরে 120 জনকে হত্যা এবং বহু নারীকে ধর্ষণ, 71-এর 23 আগস্ট গোলাম মোস্তফাকে অপহরণ করে গুলি করে হত্যা করা হয়। এছাড়া পঞ্চম অভিযোগে বলা হয়েছে 71-এর মে মাসে শেরপুরের চকবাজার বাসা থেকে লিয়াকত সহ আরো 11 জনকে আর্মি ক্যাম্পে নিয়ে 3 জন ছাড়া বাকি সবাইকে গুলি করে হত্যার অভিযোগ। 71-এর নভেম্বর মাসে টুনু সহ কয়েকজনকে ময়মনসিংহ জেলা পরিষদের ডাক বাংলায় নির্যাতন এবং সর্বশেষ অভিযোগে বলা হয়েছে টাপা মিয়ার বাড়ি ঘেরাও করে তার ছেলে দারা সহ 5 জনকে হত্যার অভিযোগ। এর মধ্যে সোহাগপুর গণহত্যা এবং গোলাম মোস্তফাকে অপহরণ ও হত্যার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল। আরও 2টি অভিযোগে কামরুজ্জামানকে যাবজ্জীবন এবং 1টি অভিযোগে 10 বছরের কারাদণ্ড এবং বাকি 2টি অভিযোগে তাকে খালাস দিয়েছিল ট্রাইব্যুনাল। আপিল বিভাগের রায়ে সোহাগপুর গণহত্যার অভিযোগে সর্বসম্মতিক্রমে এবং মোস্তফা হত্যার অভিযোগে সংখ্যাগরিষ্ঠতার মতের ভিত্তিতে ফাঁসির আদেশ দেওয়া হয়। এই আদেশের বিরুদ্ধে কামরুজ্জামান উচ্চ আদালতে রিভিউ আবেদন করলেও সোমবার তা খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা কামরুজ্জামানের ফাঁসির রায় যত দ্রুত সম্ভব কার্যকর করা হবে। বিকেলে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। এ সময় আইনমন্ত্রী আরো বলেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার ক্ষেত্রে জেল কোড অনুযায়ী 7 দিনের বিধান প্রযোজ্য হবে না। 43 বছর পরে হলেও বাংলাদেশের জনগণ বিচার পেয়েছে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ওনাকে একটা সুযোগ দেওয়া হবে, উনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন কিনা। মাননীয় আপিল বিভাগ পরিষ্কার বলে দিয়েছেন যে জেল কোড অ্যাপ্লিকেবল হবে না। সেই ক্ষেত্রে জেল কোডের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেই সব এই ব্যাপারে প্রযোজ্য না। যত শীঘ্র সম্ভব সেটা আমরা রায় কার্যকর করব। মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেন, তার জন্য একটা রিজনেবল সময় ওনাকে দিতে হবে, কয়েক ঘন্টা, তো সেই সময় তাকে দেওয়া হবে। এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা কামরুজ্জামানের আইনজীবীরা জানিয়েছেন, তারা জেল গেটে সাক্ষাতের যে অনুমতি চেয়েছিলেন তা তারা পাননি। বিকেলে 3টায় তারা সাংবাদিকদের একথা বলেন। জেল কর্তৃপক্ষের কাছে ওনার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে আমরা একটি দরখাস্ত করেছিলাম। জেল কর্তৃপক্ষ কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন আইনজীবীদের দেখা করার অনুমতি তারা দিবেন না। আমরা বলেছি যে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা ছাড়া উনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কি চাইবেন না এই বিষয়টি কিভাবে সিদ্ধান্ত নেবেন। জেল কর্তৃপক্ষ আমাদেরকে তার সঙ্গে দেখা করতে দেননি। এদিকে আপিল বিভাগ জামাত নেতা কামরুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে আদেশ দেওয়ার পরপরই ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এলাকায় বাড়ানো হয় পুলিশের নিরাপত্তা। দর্শক, এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন আমাদের সহকর্মী খান মোহাম্মদ রুমেল। আমরা সেখানকার সবশেষ খবর জানবো তার কাছ থেকে। রুমেল, আপনার কাছে নতুন এই ব্যাপারে আর কি খবর আছে? জানেন যে আজকে সকালবেলায় কিন্তু কামরুজ্জামানের যে রিভিউ আবেদনটি ছিল সেটা নিষ্পত্তি হয়ে গেছে। তো এরপরে কিন্তু তার যে দ্বন্দ্বটি রয়েছে সেটি কার্যকরে আইনি কোনো বাধা নেই, এমনটাই আমরা জেনেছিলাম। এবং শুধুমাত্র কামরুজ্জামান এখন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার যে আবেদনের সুযোগ সেটি রয়েছে। তবে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা করতে চাইলে কিন্তু কামরুজ্জামানকে যেই অভিযোগে ফাঁসি দেওয়া হয়েছে সেই অপরাধের দায় স্বীকার করে নিতে হবে। তো আর এরই মধ্যে আপনি হয়তো জেনেছেন যে কামরুজ্জামানের পরিবারের সদস্যরা যারা আছেন তাদেরকে কিন্তু বিকেল 5টার মধ্যে এই কারাগারে এসে কামরুজ্জামানের সঙ্গে দেখা করার জন্য ডেকে পাঠানো হয়েছে। তো এখন আপনি জানেন যে 5টার বেশি বাজে, কিন্তু এখন পর্যন্ত কামরুজ্জামানের পরিবারের সদস্যদের কাউকে কিন্তু আমরা এই কারা ফটকে কিংবা কারাগারি এলাকায় আসতে দেখিনি। তবে কামরুজ্জামানের এক ছেলের সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল, তো তিনি যেটি বলেছেন যে তারা পথে রয়েছেন, তারা কাছাকাছি আছেন, কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা কারাগারে এসে পৌঁছবেন। আর এখানে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে আমরা এখানে অবস্থান করছি। তো দুপুরের দিকে এই ঢাকা কেন্দ্রীয় কারাগারের যে সিনিয়র জেল সুপার ফরমান আলী তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এই রিভিউ আবেদন নিষ্পত্তি হয়ে গেছে। এর যে আদেশের কাগজটি সেটি এখনো তাদের কাছে এসে পৌঁছায়নি। তো এরপর দুপুরের পর থেকে কিন্তু কারা কর্তৃপক্ষ আমাদের কাছে আর কোনো তথ্য দিচ্ছেন না, তারা এই ব্যাপারে মুখ খুলছেন না। তবে
আমরা যেটি এখান থেকে জেনেছি যে কামরুজ্জামানের পরিবারের সদস্যদেরকে যেহেতু ডেকে পাঠানো হয়েছে, সুতরাং আজকে দণ্ড কার্যকরের একটি সম্ভাবনা রয়েছে। আর এছাড়া আরেকটা বিষয় আপনাকে একটু জানাতে চাই যে এই মানবতা বিরোধী অপরাধের কিন্তু 7টি অভিযোগ ছিল এই আলবদর কমান্ডার কামরুজ্জামানের বিরুদ্ধে, এবং এর মধ্যে তার ট্রাইব্যুনাল থেকে তার বিরুদ্ধে 5টি অভিযোগ প্রমাণিত হয়েছিল, এবং 5টি অভিযোগের মধ্যে 2টি অভিযোগে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এর মধ্যে একটি অভিযোগ ছিল যে সোহাগপুর গণহত্যা, এই হত্যার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এবং মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে হত্যা, এই অভিযোগে তাকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে কামরুজ্জামান যখন ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেছিলেন, তখন সেই আপিলে কিন্তু তাকে সোহাগপুর গণহত্যার দায়ে মৃত্যুদণ্ড সেটি বহাল রাখা হয়েছিল, এবং মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে হত্যার দায়ে যে মৃত্যুদণ্ড ছিল সেটিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তো এরপরে এই রায়ের যে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে কামরুজ্জামান যখন রিভিউ পিটিশন করেন, তখন যে আপিল বিভাগ থেকে যে রায়টি এসেছিল সেই রায়টি কামরুজ্জামানের বিরুদ্ধে বহাল রয়েছে। তো এখন আসলে যে পরবর্তী যে প্রক্রিয়া সেটির জন্য অপেক্ষা। কারণ আপনাকে আমি একটু জানাতে চাই যে কামরুজ্জামানের যখন রিভিউ আবেদনটি নিষ্পত্তি হয়ে যায় তখন থেকেই কিন্তু নিরাপত্তা আরো জোরদার করা হয়েছিল। এখন এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে সময় যত গড়াচ্ছে কারা ফটকে এবং কারাগার এলাকায় কিন্তু নিরাপত্তা আরো বেশি জোরদার হচ্ছে। রাজু। দর্শক, ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। এদিকে কামরুজ্জামানের রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতা এড়াতে সারা দেশে সতর্কাবস্থায় রয়েছে বিজিবি। এর মধ্যে চট্টগ্রামে 9 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শহরে 3 প্লাটুন এবং জেলার জামাত শিবির অধ্যুষিত সীতাকুণ্ড, সাতকানিয়া এবং লোহাগড়ায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে বিজিবির 4টি অস্থায়ী ক্যাম্পকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এর মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড মিরের সরাই অংশে 3টি এবং কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে 1টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। কামরুজ্জামানের রিভিউ আপিল খারিজ হওয়ায় সারা দেশে মঙ্গল ও বুধবার হরতালের ডাক দিয়েছে জামাত ইসলামী। জামাত নেতা কামরুজ্জামানের রিভিউ পিটিশনের চূড়ান্ত রায়কে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ তিনি বলেছেন যে প্রতিটি যুদ্ধাপরাধীর বিচার বাংলার মাটিতে হবে। দর্শক, এই খবরটি আমরা আপনাদেরকে পরে জানাবো। দর্শক, আমরা আবারও ফিরে যাচ্ছি জেল গেটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী খান মোহাম্মদ রুমেল। অফিস আওয়ার শেষ হওয়ার পরেও কাগজ পাই, সব সময় পেয়ে আসছি। কামরুজ্জামান যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা না করেন সেক্ষেত্রে কি হবে? আগে ওনাকে জানানো হবে উনি করবেন কি করবেন না, তারপরে আপনার প্রশ্নের উত্তর। উনি যদি না করেন তাহলে কি আজকেই একটা সম্ভাবনা থেকে যায় মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের? সেটি সময় মতো বলা যাবে, এখন কিচ্ছু বলবো না এই বিষয়ে। এবং আজকে রাতে যদি উনি না করেন বা আজকে রাতে যদি আপনারা কাগজ পেয়ে যান, তারপরে কি আপনারা আজকেই ঘটতে পারে, মানে এই সময়টা আছে কিনা? আজকে উত্তরটা আগেই দিয়েছি, কাগজ না পাওয়া পর্যন্ত, ওনাকে জিজ্ঞাসা না করা পর্যন্ত এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারছি না। ঠিক আছে, একটু যান, স্যারকে যেতে দেন। দর্শক, আমরা যুক্ত ছিলাম কেন্দ্রীয় কারাগারের গেট এলাকা থেকে। জামাত নেতা কামরুজ্জামানের রিভিউ পিটিশনের চূড়ান্ত রায়কে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ বলেছেন প্রতিটি যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবে। জাতীয় প্রেস ক্লাবে সকালে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আমরা শুধু বিচার শুরু করিনি, বিচারের রায় হয়েছে, রায় কার্যকরও করা শুরু হয়েছে। আজকে কামরুজ্জামানের যুদ্ধাপরাধের বিরুদ্ধে তার যে রায় হয়েছিল সেই রায়ের রিভিউ পিটিশনের চূড়ান্ত রায় আজকে ঘোষিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসাবে এবং বাংলাদেশের সমস্ত শান্তিকামী মানুষের, মুক্তিযুদ্ধের সপক্ষের সমস্ত শক্তি এবং সমর্থকদের পক্ষ থেকে আমরা এই রায়কে স্বাগত জানাই। এদিকে জামাত নেতা কামরুজ্জামানের ফাঁসির রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন তার গ্রামের বাড়ি শেরপুরের সোহাগপুরের বাসিন্দারা। তারা এই রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন। ফাঁসির রায় এসে এই ফাঁসির রায় আমরা তাড়াতাড়ি দেখতে চাই, তাড়াতাড়ি হোক, আমরা এটা চাই। এটা চাইলে আমরা আত্মা শান্তি হবে। আলবদর রাজাকার দালাল, তাদের একজন কমান্ডার ছিল, তার নাম হলো কামরুজ্জামান। বিচারের রায় হচ্ছে, ফাঁসির হুকুম হয়েছে। এই বিধবাদের তার রায় কার্যকর হইলে বিধবারা আত্মাগুলা শান্তি পাবে। দর্শক, ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা কামরুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে রাজধানীর শাহবাগে গণ অবস্থান কর্মসূচি পালন করছে গণজাগরণ মঞ্চের কর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী ফখরুল শাহিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শাহিন।
রাজু, আপনি জানেন যে কামারুজ্জামানের জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল করেছে আদালত এবং সেই রায় কার্যকর যেন হয় সেই দাবিতে তার দাবিতে রায় কার্যকরের দাবিতে গণজাগরণ মঞ্চ তারা এই পতাকা মিছিল করছেন। বাংলাদেশের বিরাট একটি পতাকা নিয়ে তারা কিন্তু মিছিল করছেন এই কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে তারা কিন্তু মিছিল করছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা একটি ব্যানার নিয়ে ব্যানারে লেখা যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের দাবিতে তারা গণমিছিল করছেন এবং পিছনে আপনি দেখবেন যে একটি বড় একটি পতাকা আছে তাদের হাতে। তারা এই রায় কার্যকরের দাবিতে তারা মিছিল করছেন এবং গতকাল থেকে এই রায় যেন বহাল থাকে সেই জন্য তারা গণ অবস্থান করেছেন এবং তারা বলছেন যে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা বলছেন এই রায় কার্যকর না হওয়া পর্যন্ত তারা এখানে গণ অবস্থান করবেন, অর্থাৎ শাহবাগের গণজাগরণ মঞ্চে তারা গণ অবস্থান করবেন। কামারুজ্জামানের জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত এই গণজাগরণ মঞ্চ তারা গণ অবস্থান কর্মসূচি পালন করবেন এবং যতক্ষণ পর্যন্ত রায় কার্যকর না হবে এই শাহবাগের গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা এই স্থানেই তারা অবস্থান করবেন। সারা দিন রাত প্রতিটি মুহূর্তে এখানে তারা থাকবেন এবং মিছিল স্লোগানে তারা ভরিয়ে তুলবেন এই গণজাগরণ মঞ্চে। যেভাবে 2013 সালের 5 ফেব্রুয়ারি এই যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তারা যে গণ অবস্থান করেছেন এবং সারা দেশে তারা একটি গণজোয়ার তুলতে সমর্থন হয়েছেন এবং সেভাবেই আজকেও তারা কিন্তু গণ অবস্থান করবেন। এখন গণমিছিল হচ্ছে, গণমিছিলের পরেই তারা আবারও শাহবাগের গণজাগরণ মঞ্চে তারা গণ অবস্থান কর্মসূচি করবেন এবং কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত এই গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা তারা গণ অবস্থান করবেন এবং তাদের দাবি একটাই, যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় দ্রুত কার্যকর। রাজু, এখন আপনি দেখতে পাচ্ছেন গণমিছিল, এরপরে গণ অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজু। ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে রাজধানীর শাহবাগে গণ অবস্থান এবং গণমিছিল কর্মসূচি পালন করছে গণজাগরণ মঞ্চের কর্মীরা। আমাদের সহকর্মী ফখরুল শাহীন সেই খবরই আমাদের জানাচ্ছিলেন। এদিকে কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ এবং ফাঁসির আদেশ বহাল থাকায় ময়মনসিংহে আনন্দ মিছিল করেছে মুক্তিযোদ্ধারা। সকালে রায় ঘোষণার পরপরই মুক্তিযোদ্ধা সংসদ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবিতে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন মুক্তিযোদ্ধারা। সময় সংবাদ আরো থাকছে। প্রতীক বরাদ্দের আগে কাল থেকে সীমিত আকারে সিটি নির্বাচনের প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। 11, 12 ও 13 এপ্রিল কমিশনের সঙ্গে মতবিনিময়। তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে উভয় দেশের জল, স্থল এবং রেলপথ ব্যবহারের সুযোগ রেখে বাণিজ্য চুক্তি সই হচ্ছে ভারতের সাথে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই চুক্তির খসড়ার অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর কয়েকটি জেলার প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ভিডিও কনফারেন্সে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন তিনি। দক্ষিণাঞ্চলীয় জেলা পটুয়াখালী ও বরিশাল এবং হাওড় বেষ্টিত নেত্রকোনা, এই 3 জেলার শীর্ষ কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকাণ্ড এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইনে এ সময় সংযুক্ত ছিল ঢাকা ও বরিশাল বিভাগের সব জেলা। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ বিভিন্ন খাতের উন্নয়নে বেশ কিছু পরামর্শ দিয়ে এ সময় প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নকে গতিশীল করতে প্রয়োজন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। আমাদের দুর্ভাগ্য যে এই জ্বালাও পোড়াও নানা ধরনের সন্ত্রাসী জঙ্গি কাজ করে কয়েকটি দল যেভাবে মানুষের ক্ষতি করেছে, এটা অত্যন্ত দুঃখজনক। কাজে এই ধরনের ঘটনা যেন আর কেউ ঘটাতে না পারে এবং জঙ্গিবাদী কোনো কর্মকাণ্ড যেন বাংলাদেশে না হয়, অবশ্যই সেই ব্যাপারে আপনারা যথাযথভাবে পদক্ষেপ নেবেন। প্রত্যেক উপজেলা
আমাদের ফায়ার সার্ভিস স্টেশন করার কথা। প্রতিটা জেলা হাসপাতালে পর্যায়ক্রমিকভাবে আমরা বার্ন ইউনিট করে দেব। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদের বৈঠক, যেখানে অনুমোদন দেয়া হয় ভারত বাংলাদেশের মধ্যে সংশোধিত বাণিজ্য চুক্তির খসড়ার। এই চুক্তির মেয়াদ হবে 5 বছর। মেয়াদ শেষে দুই দেশের অনাপত্তি না থাকলে আপনা আপনি এই চুক্তির মেয়াদ বেড়ে যাবে। এই চুক্তি যখন কার্যকর হবে তখন বাংলাদেশ যদি ভুটানের সঙ্গে বাণিজ্য করতে চায় বা নেপালের সঙ্গে বাণিজ্য করতে চায়, তাহলে ভারতের ওয়াটারওয়েজ, রোডওয়েজ এবং রেলওয়েজ ব্যবহার করতে পারবে। আগে ছিল চুক্তির মেয়াদ 3 বছর, এখন থেকে এটা হবে চুক্তির মেয়াদ 5 বছর হবে এবং অটো রিনিউয়াল। তবে যদি কোনো পক্ষ রিনিউয়াল করতে না চায় তাহলে এটা নোটিশ দিয়ে রিনিউয়াল নাও করতে পারবে। এছাড়া দ্য পোর্টস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015 খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা, যেখানে 1908 সালের বন্দর আইনে যোগ করা হয়েছে নতুন ধারা। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, নৌবন্দর সচল রাখার জন্য নতুন কোনো স্থাপনা নির্মাণ করা হলে তার লিগ্যাল প্রোটেকশন দেবে নতুন এই ধারাটি। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 জন মারা গেছে। মৃত 2 জনের মধ্যে একজন বাড়ির মালিক ও অপরজন ভাড়াটিয়া বলে নিশ্চিত করেছে প্রতিবেশী ও স্বজনরা। সকালে খিলগাঁওয়ের তারাবাগ গলিতে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, টিন শেড ঘরের সামনের কাপড় শুকানোর তার বিদ্যুতায়িত হয়েছিল। সকালে এতে কাপড় শুকাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন বাড়ির বাসিন্দা নাসিমা। তার আর্তচিৎকারে বাঁচাতে এগিয়ে আসেন বাড়ির মালিক আনোয়ার হোসেন। পরে তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়লে তাকে বাঁচাতে ছুটে আসে রাজ্জাক নামে বাড়ির আরেক বাসিন্দা। পরে আনোয়ার ও রাজ্জাককে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত রাজ্জাকের গ্রামের বাড়ি গাইবান্ধায়। ভাড়াটা দেখতে পাই, পরে সিলেট আছে যে আগুন লাগছে কারেন্টে আগুন লাগছে, আপনারা মেন সুইচ অফ করেন। পরে এটা শোনার পরে ঘুমে থেকে লাভ দিয়ে উঠে গেছে মেন সুইচটা অফ করার জন্য। তো দেখে হেডে না, যেটা অফ করতে গেছে হেডে না। পরে দেখে বাইরে থম্ব থেকে কারেন্ট ওই যে এর মধ্যে রাত 3 হয়ে গেছে রশির মধ্যে কাপড় উদ্যানে তারে ধরে লেছে। ধরে নেওয়ার পরে ওই ঘরে রাজ্জাক যে ছেলেটা মারা গেছে, ওই ছেলেটারে ওই ঘর থেকে লাভ দেওয়ার সাথে সাথে এই গুণাটা পেঁচাইয়া মানে গলায় পড়ে গেছে। এই গুণাটা তো কারেনি পুরো, এই পড়ে যাওয়ার লাগলো এবার। তারপরে বাড়ির আবার দৌড়ে যাইয়ে এই জায়গায় পড়ে এই তারটা পেঁচাই গেছে। পারিবারিক কলহের জের ধরে রাজশাহীতে বড় ভাই ও বোন খুন হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 5 জন। এদিকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছোট ভাই তরিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। নিহতের স্বজনরা জানায়, কাদিরগঞ্জ এলাকার একটি বাসায় থাকতেন ভাই বোন সাদেকুল ইসলাম ও কল্পনা। গত রাত 3টার দিকে হঠাৎ বাসায় ঢুকে তাদের এলোপাতাড়ি কোপাতে থাকে ছোট ভাই তরিকুল ইসলাম। এতে ঘটনাস্থলেই সাদেকুল ইসলাম ও কল্পনা মারা যান। এ সময় সে আরও কয়েকজনকে ছুরিকাঘাত করে। এতে অন্তত 5 জন আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তরিকুল ইসলামও আহত হয়। বর্তমানে সে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন আছে। জমি নিয়ে বিরোধের জের ধরেই এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন নিহতের স্বজনরা। এদিকে চট্টগ্রামের ফিশারি ঘাটে বজ্রপাতে কবির হোসেন এবং আব্দুস সালাম নামে 2 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 3 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর 12:30টার দিকে বেশ কয়েকজন জেলে ঘাটে কাজ করছিল। এ সময় বৃষ্টি নামলে তারা কাছের একটি একচালা ঘরে আশ্রয় নেয়। এক পর্যায়ে বজ্রপাতে 5 জন আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়া 3 জনকে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পাঠানো হয়। এদিকে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বগুড়ার 12 উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো খোলা আকাশের নিচে। খাবার ও পানির অভাবে মানবেতর জীবনযাপন করছে তারা। স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও। এদিকে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। বগুড়া থেকে রবিউল ইসলামের ছবি এবং মাজেদুর রহমানের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রচন্ড কালবৈশাখী ঝড়ের 2 দিন পরেও বিপর্যস্ত অবস্থায় রয়েছে বগুড়ার বিভিন্ন প্রান্ত। ঝড়ে ভেঙে পড়েছে বাড়িঘর, বিদ্যুতের খুঁটি, ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা, ফসলি জমি। বিপর্যস্ত পরিবারের অনেকে এখনো খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। নেই খাবার, রয়েছে বিশুদ্ধ পানির সংকটও। ঘরতে এক মুঠ অন্ন নেই, কি যে কি করি, ছেলে বাড়ি ঘর দুয়ার গাছপালা মুঠ ভাঙ্গে উড়ে নিয়ে গেছে। স্বামী নাই, ছেলে মেয়ে কেউ নাই,
তো আমি এখন থাকারও থান নাই। আমাদের ঘরের চাল ছিটাছিটি করে কোথায় কোন জায়গায় লেগে ফেলাই দিছে খুঁজে পাওয়া যায়নি। একটা ঘর নেওয়া যায়নি, একটা ঘর নেওয়া গেছে, বারান্দাটা ছিল, বারান্দাটা মাটি দিয়ে শুয়ে পড়ে গেছে। এদিকে গ্রামের পাশাপাশি ঝড়ের তাণ্ডবে এখনো লন্ডভন্ড হয়ে আছে জেলা শহরও। রাস্তার বিলবোর্ড ভেঙে পড়ে কিংবা বিদ্যুতের ট্রান্সফরমার বিকল হয়ে শহরবাসীর দুর্ভোগ চরমে। কারেন্ট নাই, আমাদের লেখাপড়ার খুব ক্ষতি হচ্ছে। কারেন্ট একবারই নাই, মানে একদম বিচ্ছিন্ন। আমার ঝড় এসে আমার ঘর বাড়ি সবকিছু একবারে ভাঙে তছনছ হয়ে গেছে। অন্যদিকে শহরের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ করা গেলেও উপজেলাগুলোতে বিদ্যুৎ পৌঁছাতে আরো 2-1 দিন সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। 70% এলাকা বিদ্যুৎ সরবরাহ কাল রাতের মধ্যে চালু করছি। বাকি এলাকার বিদ্যুৎ সরবরাহ আমরা আশা করি আজকের মধ্যে মোটামুটি সম্পন্ন করতে পারবো। পিডিবির যে এলাকাগুলো সেই এলাকাগুলো। পল্লী বিদ্যুতেরটা ওদের কথা আমি বলতে পারবো না। এদিকে নিহত প্রতিটি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 করে টাকা দেওয়া হয়েছে। 10টি উপজেলায় 50 মেট্রিক টন খয়রাতি চাল বিতরণের নিমিত্ত বরাদ্দ প্রদান করা হয়েছে এবং নিড অ্যাসেসমেন্টের ভিত্তিতে আরও বরাদ্দ প্রদান করা হবে। জেলা প্রশাসনের তথ্য মতে ঝড়ে মোট ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা 91,894টি ও বাড়িঘর ভেঙে গেছে 98,968টি। ক্ষতিগ্রস্ত হয়েছে 4,000 হেক্টর জমির ফসল। সময় সংবাদ, বগুড়া। নির্বাচন কমিশনাররা সমন্বিতভাবেই সিটি নির্বাচনের সকল বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। এদিকে আগামী 11, 12 ও 13 এপ্রিল আসন্ন 3 সিটি নির্বাচনের প্রার্থীদের সাথে মতবিনিময় করবে কমিশন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। 3টা সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে, সেখানকার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তারা এবং নির্বাচনে যারা অংশগ্রহণ করবে আইন শৃঙ্খলা বাহিনী অথবা অন্যান্য যারা আছে সবার সাথে আমরা মত বিনিময় করব। 11 তারিখে চিটাগং উত্তরটা হয়তো 12 তারিখে এবং ঢাকা দক্ষিণটা হয়তো 13 তারিখে আমরা করব। সিইসি সহ আমরা 5 জন কমিশনার একত্রে বসে সমস্ত কিছু সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা সমন্বয় সাধন করি, সব কাজ করছি। প্রতীক ছাড়াই সীমিত আকারে প্রচারণা চালানোর ক্ষেত্রে প্রার্থীরা কোনো পোস্টার, লিফলেট বা ফেস্টুনে রাজনৈতিক ব্যক্তি, দলীয় প্রধান এবং পারিবারিক ব্যক্তিদের ছবি ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসার। এছাড়া সংসদ সদস্য, মন্ত্রী, সংসদ চিফ হুইপও কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না বলেও জানান তিনি। এখানে কোনো জনসভা করা যাবে না, জনসভা করা ব্যান্ড। কোনো রকম পোস্টার দেওয়ালে, বাসে কিংবা কোনো স্থাপনায় কোনোভাবে পোস্টার লাগানো যাবে না। এই নির্বাচনটি কোনো রাজনৈতিক দলের না, প্রার্থীরা এখানে কেবলমাত্র তার ছবি, দলীয় প্রধানের ছবিও না, পিতৃ প্রধানেরও ছবি না, কোনো রকম ছবি এখানে ব্যবহার করা যাবে না। আর বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদেরকে আচরণবিধিতে উল্লেখ করা আছে, মাননীয় মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়, হুইপ মহোদয়, আমাদের সংজ্ঞার মধ্যে অনেকের কথা উল্লেখ আছে, ওনারা কোনোভাবেই প্রার্থীর পক্ষে কোনো রকম প্রচারণায় অংশগ্রহণ যেন না করে। বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টুর বাতিল হওয়া মনোনয়নপত্রের বিরুদ্ধে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। দুপুরে মিন্টুর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন শুনানি শেষে সাংবাদিকদের বলেন, পরবর্তীতে মিন্টুর সাথে আলোচনা করে আপিল বিভাগে যাওয়ার কথা চিন্তা ভাবনা করবেন তারা। তার যিনি সমর্থন করেছেন তিনি ওই এলাকার ভোটার না, এবং যেহেতু এটা আইনের একটি ব্যত্যয় ঘটে গেছে, হাইকোর্টেও এটাকে ওই দুইটা রায়েরকে হস্তক্ষেপ করার মতন কোনো কারণ নাই। তাই আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনে আজকে আদালত এই রিট পিটিশনটি সরাসরি খারিজ করে দিয়েছেন। আব্দুল আমির সাহেবের সঙ্গে কথা বলবো, আমরা কথা বলে হয়তো যদি উনি যেতে চান তাহলে অবশ্যই আগামীকাল পরশুর মধ্যে আমরা উচ্চ আদালতে যাব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে বিএনপির সমর্থনে মেয়র প্রার্থীর জন্য আব্দুল আওয়াল মিন্টু মনোনয়নপত্র দাখিল করেছিলেন। পণ্যের বিজ্ঞাপনের দৃষ্টিনন্দন নানা বিলবোর্ডের নগরী রাজধানী ঢাকা এখন রাজধানীবাসীর কাছে পরিণত হয়েছে আতঙ্কে। জরাজীর্ণ হয়ে পড়া বিলবোর্ডগুলো ঝড়ে ভেঙে ঘটছে নানা দুর্ঘটনা, এমনকি প্রাণহানিও। ব্যবসায়ীরা বলছেন, অবৈধভাবে স্থাপিত বিলবোর্ডের কারণে ঘটছে এমন ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজেদের সীমাবদ্ধতার কথা বলছে সিটি কর্পোরেশন। আর নগরবাসীর নিরাপত্তায় এখনই কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন নগরবিদরা। রাশেদ লিমনের রিপোর্ট।
নগর জুড়ে পণ্যের বিজ্ঞাপনের জন্য চারিদিকে শোভা পাচ্ছে বাহারি রং আর ঢঙের দৃষ্টিনন্দন বিলবোর্ড। তবে এই বিলবোর্ডই এখন যেন কাল হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর জন্য। মৌসুমের প্রথম কালবৈশাখীতে ঝড়ের কবলে নড়বড়ে হয়ে পড়া বিলবোর্ডের কারণে নিহত হয়েছে 2 জন। আর তাই যত্রতত্র স্থাপিত অপরিকল্পিত এই বিলবোর্ডগুলো নিয়ে আতঙ্কিত নগরবাসী। কখন কোথা থেকে কোন বিলবোর্ড পড়ে কে আহত হবে কে নিহত হবে আমরা কিন্তু আর বুঝতে পারি না। অনেক বাতাস হচ্ছে, ঝড় হচ্ছে, এটার কারণে কিন্তু বাতাসগুলো বিলবোর্ডের সাথে লেগে এই বিলবোর্ডগুলো রাস্তায় পড়ে যাচ্ছে। এমন ভাবে করা উচিত যেন কোনো কারোর ক্ষতি না হয়। বিজ্ঞাপন হিসেবে বিলবোর্ড অতি জনপ্রিয় একটি মাধ্যম। পণ্যের প্রচার ও প্রসারের পাশাপাশি বিজ্ঞাপনী সংস্থাগুলোকে আর্থিকভাবে লাভবান করলেও অনেকটাই ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অপরিকল্পিত এসব বিলবোর্ড ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে সাধারণ মানুষের জীবন। বিলবোর্ড ব্যবসার সঙ্গে জড়িতদের দাবি, এ ধরনের পরিস্থিতির জন্য অবৈধ ব্যবসায়ীরাই অনেকাংশে দায়ী। পাশাপাশি সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতাকেও দুষছেন তারা। এখানে বিলবোর্ড বড় ছোটর জন্য পড়ে না। যে অবৈধ সে চিন্তা করে তারটা যখন তখন কেটে ফেলা হবে, সে ইনভেস্টও করতেছে না, দ্যাটস ওয়াই তারটা হেভি হচ্ছে না, দ্যাটস ওয়াই বিলবোর্ড পড়তেছে। সিটি কর্পোরেশনের উচিত আমাদের পাশাপাশি ওই যে কোম্পানি ভাড়া নিচ্ছে সেই কোম্পানিকেও ধরা। ঢাকা বৈধ ও অবৈধ কতগুলো বিলবোর্ড আছে তার সঠিক হিসাব নেই খোদ সিটি কর্পোরেশনের কাছেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে যেন অসহায় তারা। এখন যদি ঝড় হয়, আমার কাছে একটা ক্রেন নাই, তাহলে আমার এই যে অপারগতাটা বা আমার এই যে ক্ষমতার যে অভাবটাও বিরাট একটা দায়ী। নগরের সৌন্দর্য রক্ষা আর নগরবাসী নিরাপত্তায় বিলবোর্ড নীতিমালা আধুনিকায়নের তাগিদ দিলেন নগরবিদরা। বিলবোর্ড এর একটা লাগাবার নীতিমালা আছে সিটি কর্পোরেশনের, সেইটা আমার মনে হয় না যে তারা ঠিক মতো মানে। বিলবোর্ড আরো সুনিয়ন্ত্রিত সুপরিকল্পিত হওয়া একেবারেই উচিত। নিরাপত্তার পাশাপাশি অপরিকল্পিত বিলবোর্ড স্থাপন পরিবেশের জন্য ক্ষতিকর বলে মনে করেন এই বিশেষজ্ঞ। শহরের মধ্যে যদি হয় ছোট ছোট হবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, আর বৈশাখ উদযাপনকে ঘিরে প্রবাসেও নানা আয়োজনে রঙিন হয়েছে বাঙালির জীবন। নিউ ইয়র্কে রোববার ছুটির দিনে বৈশাখকে সামনে রেখে হয়ে গেল পিঠা উৎসব। কুইন্সের উডসাইডের কুইন্স প্যালেসে পিঠা উৎসব পরিণত হয় বাঙালির মিলন মেলায়। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। বৈশাখ আসতে আর মাত্র কটা দিন বাকি, এরই মধ্যে বৈশাখকে বরণ করে নিতে নানা আয়োজন শুরু হয়ে গেছে বাঙালিদের মধ্যে। দূরপ্রবাসেও বাঙালির প্রাণের উৎসব বৈশাখকে বরণ করে নিতে আয়োজনের শেষ নেই। নিউ ইয়র্কে বৈশাখকে ঘিরে প্রবাসী বাংলাদেশিরা রোববার উৎসবমুখর পরিবেশে উদযাপন করে বাঙালির ঐতিহ্যের পিঠা উৎসব। 12 ধরনের পিঠা আমরা বানাইছি, সব পিঠাই কম বেশি পছন্দ করতেছে, কিন্তু সবজি পিঠা, ঝাল পিঠা, পাকন পিঠা, সব বাঙালিরা এসে এখানে পিঠা খাচ্ছে, জিনিসপত্র দেখছে। পিঠা উৎসবে বাহারি সব পিঠার পসরা সাজিয়েছেন নারীরা। আর প্রবাসে দুষ্প্রাপ্য সব পিঠা পেয়ে দোকানগুলোতে ভিড় করেন ছোট বড় সবাই। সুদূর কানাডা থেকেও পিঠা উৎসবে যোগ দেন অনেকে। আমি কানাডা থেকে আসছি পিঠা উৎসবের জন্য নিউ ইয়র্কে। আমরা পিঠা বিক্রমপুরের ঐতিহ্য পিঠা, ঢাকার ঐতিহ্য পিঠা আমরা এখানে দোকান দিচ্ছি, ভালো হচ্ছে। রকমারি পিঠা উৎসবের পাশাপাশি ছিল বাংলার ঐতিহ্যবাহী শাড়ি, সালোয়ার কামিজ, রেশমি চুড়ি আর মেহেদি আলপনার বাহার। প্রত্যাশার চেয়েও বেশি ক্রেতা দর্শনার্থীর সমাগমে লোকজ পিঠা উৎসব পরিণত হয় প্রবাসী বাঙালিদের মিলন মেলায়। পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। আমরা একতারা দোতারা করছি। বাঙালির সাংস্কৃতিক এই ঐতিহ্য নতুন প্রজন্মকে শেকড়ের সন্ধান দেবে এমন প্রত্যাশা পিঠা উৎসবে আগতদের। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে আব্দুল মোমেন। বৈশাখের আগমনের এখনো 1 সপ্তাহ বাকি, তারপরেও বৈশাখের আমেজে নিউ ইয়র্কে উদযাপিত হচ্ছে পিঠা উৎসব। বাঙালির পিঠা উৎসবকে কেন্দ্র করে এই নিউ ইয়র্ক যেন পরিণত হয়েছে বাঙালির মহামিলন মেলায়। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, মানবতা বিরোধী অপরাধে কামরুজ্জামানের রিভিউ পিটিশন খারিজের রায়ের মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। জামাত ইসলামী ডাকা আগামী 2 দিনের হরতালকে প্রহসনের হরতাল বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। যেহেতু আইনের পথ বেয়ে তারা রিভিউ করেছিল, রিভিউটি রিজেক্ট হয়েছে, আমি মনে করি সঠিকভাবে এই রিভিউ পিটিশন বাতিল করা হয়েছে। জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেছে এই রায়ের মধ্য দিয়ে। হরতালের প্রহসন তো দেখলাম আড়াই মাস ধরে, কোথাও হরতাল হয় না, কোনো কিছু হয় না, একই রকম প্রহসন হবে।
ওদের প্রতিবাদ করার কথা প্রতিবাদ করেছে, কিন্তু মানুষ এটা সমর্থন করে না। মানুষ এই খুনিদের বিচার চায়, তার দণ্ড কার্যকর চায়। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান নারায়ণগঞ্জের লাঙ্গলবন্ধে দেবোত্তর 46 একর সম্পত্তির বেশিরভাগই বেহাত হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, জাল দলিলের মাধ্যমে প্রভাবশালীদের আশ্রয়ে জমি দখল করছে কিছু ভূমিক্ষেপ। আর সনাতন ধর্মাবলম্বী নেতারা বলছেন, দখলের কারণে রাস্তা শুরু হয়ে যাওয়ায় এবছর স্নান উৎসবের সময় পদদলিত হয়ে 10 জন মারা যায়। এদিকে ভূমি কর্মকর্তারা বলছেন, সরকারি রেকর্ডে লাঙ্গলবন্ধে কোনো অর্পিত সম্পত্তির তথ্য নেই। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের ছবি ও শরীফউদ্দিন সবুজের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। এই দোকানগুলোর জায়গায় মাত্র কয়েক বছর আগেও ছিল খোলা প্রান্তর, যেখানে স্নানোৎসবে বসত সেবা ক্যাম্প। তীর্থযাত্রীরা এখানে বিশ্রাম নিতেন আর খাবার খেতেন। তখন জমিটি অন্নপূর্ণা মন্দিরের দখলে থাকলেও এখন তা এক কাঠ ব্যবসায়ীর কবজায়। এ মন্দিরের জমির মতো দখল হয়ে গেছে লাঙ্গলবন্ধের অধিকাংশ দেবোত্তর সম্পত্তি। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা জাল দলিলে জমি দখল করে স্থাপনা গড়ে তোলায় ছোট হয়ে গেছে উৎসবের পরিসর। এ কারণেই 200 বছরের ইতিহাসে এবারই পদদলিত হয়ে 10 পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন। জায়গাগুলা দখল হয়ে গেছে, সে কেউ দোকানপাট করছে, কেউ বাড়িঘর বানাইছে। কিছু লোকের সার্বিক সহযোগিতায় তারা এখানে জাল দলিলের মাধ্যমে তারা গরুর খামার বানিয়েছে। এদিকে লাঙ্গলবন্ধে কোনো দেবোত্তর সম্পত্তি নেই বলে জানিয়েছেন ভূমি অফিসের এই কর্মকর্তা। স্নান উৎসবটা যে জায়গাটা, ওইটা হলো আপনার খাস, ওইগুলো হলো খাস এক জিনিস আর অর্পিত আরেক জিনিস। বেদখল হইলো, এখন বেদখল বলা যাচ্ছে না। লাঙ্গলবন্ধ জনকল্যাণ সমিতি জানায়, ব্রহ্মা মন্দির থেকে প্রেমতলা পর্যন্ত 7 একর 63% দখল নিয়েছে জ্যোতি নামে এক কোম্পানি। এছাড়া নূর মোহাম্মদ 51%, জনি ভেন্ডার 43%, শাহ আলম তরফদার 44%, আলী আকবর 16% এবং চর শ্রীরামপুর মৌজার 6 একর 65% দখল নিয়েছেন আরো 21 জন। জেলা প্রশাসক একবার করবে, যখন টাকা নিতে আসবে, দলিলের যখন বায়া একটার পর একটা টানতে থাকবে, তখন সিএস থেকে যখন আসবে তখন তো ওরা অবৈধ হিসেবে চিহ্নিত হবে। আর জেলা প্রশাসক জানালেন, বেদখল হওয়া স্নানোৎসবের জমি উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হবে। জায়গা অবৈধ দখলে আছে, আমাদের প্রস্তুতি সবাই একটা দুইটা বিষয় বলেছেন, কাগজ পরীক্ষা করা, উচ্ছেদ করা, ওইটা ওখানে একটা পক্ষ বিপক্ষ হয়ে যাবে। এই স্নানের পরে সেই কাজটা। ঐতিহাসিক লাঙ্গলবন্ধে পুণ্য স্নানের জন্য 150 বছর আগে 7 জন জমিদার 46 একর জমি দান করেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ইয়েমেনের এডেনে হাউথি বিদ্রোহী ও প্রেসিডেন্ট হাদির সমর্থকদের সংঘর্ষে অন্তত 47 জন নিহত হয়েছেন। এডেনে সংঘর্ষ বেড়ে যাওয়ায় বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ফলে দুর্বিষহ জীবন দিন পার করছেন সাধারণ মানুষ। এই অবস্থায় দেশটিতে মানবিক ত্রাণ সহায়তা দিতে আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেড ক্রসকে ইয়েমেনে প্রবেশের অনুমতি দিয়েছে সৌদি আরব। রোববার গণমাধ্যমের খবরে বলা হয়, দেশটিতে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা শুরুর পর থেকে বিদ্রোহী এবং হাদি অনুসারীদের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হয়। বিশেষ করে গত শুক্রবার থেকে সৌদি জোটের পক্ষ থেকে হাদি সমর্থকদের যুদ্ধাস্ত্র সরবরাহ করার মধ্য দিয়ে ইয়েমেন সংকট আরও ভয়াবহ রূপ নেয় বলে জানা গেছে। এদিকে ইয়েমেনের এডেনে যুদ্ধ শুরুর পর থেকে তীব্র হয়ে উঠছে বিদ্যুৎ ও পানি সংকট। রোববার বিশুদ্ধ পানির জন্য এডেনের জেলা অফিসের সামনে জড়ো হন শতাধিক মানুষ। পানি ও বিদ্যুতের অভাবে চরম দুর্ভোগের কথা জানান তারা। এই অবস্থায় ইয়েমেনে যুদ্ধের ফলে মানবিক পরিস্থিতি চরম সংকটে পড়ায় ত্রাণের জন্য তৎপরতা চালাচ্ছে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস। দেশটিতে মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার বিষয়ে সৌদি প্রশাসনের অনুমতি চাইলে রোববার তা গৃহীত হয় বলে জানায় গণমাধ্যম। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে আম্পায়ারদের বাজে সিদ্ধান্তে বিসিবির আনুষ্ঠানিক অভিযোগের প্রেক্ষিতে সন্তোষজনক জবাব দিয়েছে আইসিসি। এমনটাই মন্তব্য করেছেন বিসিবির সহসভাপতি মাহবুব আনাম। এছাড়াও তিনি জানান, শ্রীনিবাসন ও মুস্তফা কামালের আলোচিত বিতর্ক জুনে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফরে কোনো প্রভাব ফেলবে না। আমি বলেছি সুসমাধা পেয়েছি আমরা, সুতরাং আমি মনে করি যে এটার ব্যাপারে আর অবভিয়াসলি সার্বিকভাবে ওই ম্যাচের ব্যাপারে আমাদের যে অবজারভেশনগুলো ছিল আমরা সঠিকভাবেই আইসিসির যে ডিপার্টমেন্টকে এটা নিয়ে জানানো দরকার সেটা অবশ্যই আমার মনে হয় বোর্ডের একান্ত ব্যাপার, সেটা পাবলিক ইনফরমেশন নয়। ব্যক্তি বিশেষের যে সমস্যাটা আমি মনে করি তার কোনো প্রভাব
আমাদের সাথে বিসিসিআই এর সাথে কোনো কিছু হবে না। বিসিসিআই এর যারা শীর্ষ পর্যায়ে কর্মকর্তা তারা ওয়ার্ল্ড কাপের সময় ছিলেন, তারা আমাদের সাথে কথা বলেছেন, এটা উঠে আসেনি যে তারা আমাদের ট্যুরে আসবেন না। দর্শক, এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। মানবতা বিরোধী অপরাধে জামাত নেতা কামরুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল, জেল গেটে নিরাপত্তা জোরদার, সারা দেশে সতর্কাবস্থায় বিজিবি। যত দ্রুত সম্ভব ফাঁসি কার্যকর করা হবে জানালেন আইনমন্ত্রী। কামরুজ্জামানের সাথে সাক্ষাৎ করতে কেন্দ্রীয় কারাগারে যাচ্ছেন স্বজনরা। তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে জল, স্থল ও রেলপথ ব্যবহারের সুযোগ রেখে ভারতের সাথে বাণিজ্য চুক্তি সই হচ্ছে, মন্ত্রিসভার বৈঠকে খসড়া অনুমোদন। রাজধানীতে পুলিশের উপস্থিতিতে ইতালি প্রবাসী এক ব্যক্তিকে ৩ তলা থেকে ফেলে হত্যার অভিযোগ। রাজশাহীতে পারিবারিক কলহের জেরে বড় ভাই ও বোন খুন, ছোট ভাই আটক। এবং কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বগুড়ার 12 উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো খোলা আকাশের নিচে, নেই খাবার পানীয়, স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবিও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নাম্বারে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। সঙ্গে থাকুন সময়।